এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 30 সেকেন্ডে 50টি বোমাবর্ষণ, হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার বর্ণনা দিল ইসরায়েল। ইরান পারমাণবিক অস্ত্র অগ্রহণযোগ্য মনে করে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় নিহত 30। মার্কিন প্রস্তাবের প্রতিক্রিয়া, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় হামাস। জেনিনে হজযাত্রীদের বহনকারী বাসে ধাক্কা দিল ইসরায়েলি সামরিক যান। তুরস্কের সাথে যোগাযোগ, সিরিয়ার কুর্দি কমান্ডারের যুদ্ধ বন্ধের সম্ভাবনা। হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার বর্ণনা দিল ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার তথ্য এবার নিশ্চিত করল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিনওয়ারকে হত্যার তথ্য জানান খবর টাইমস অফ ইসরায়েলের। শনিবার 31 মে সন্ধ্যায় ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, গাজার দক্ষিণ অঞ্চলে ইউরোপিয়ান হাসপাতালে নিচের টানেলে বিমান হামলায় নিহত হন সিনওয়ার। যৌথ বিবৃতিতে IDF ও নিরাপত্তা সংস্থা নিশ্চিত করেছে, গত 13 মে খান ইউনিসে ইউরোপিয়ান হাসপাতালে নিচে টানেলে সিনওয়ার সহ রাফায় ব্রিগেড কমান্ডার মোহাম্মদ শাবানা, দক্ষিণ খান ইউনিস ব্যাটালিয়ন মোহাম্মদ মাহুদি কুরা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ওই অভিযানে যুদ্ধ বিমান থেকে 30 সেকেন্ডের 50টি বোমা ছোড়া হয়। ইরান পারমাণবিক অস্ত্র অগ্রহণযোগ্য মনে করে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য মনে করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নাজুক আলোচনার মধ্যে দিয়ে ইরানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন আব্বাস আরাকচি। শনিবার তেহরান থেকে ফরাসি গণমাধ্যম AFP জানায়, পশ্চিমা সরকারগুলো দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে যে ইরান তার চিরশত্রু ইসরায়েলের ব্যাপকভাবে সন্দেহভাজন। তবে অস্ত্রগারের বিরুদ্ধে অঘোষিত লড়াইয়ের জন্য পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা করছি। আলোচনায় ইরানের প্রধান আলোচক আরাকচি টেলিভিশনে শনিবার সম্প্রচারিত এক বক্তৃতায় বলেন, যদি বিষয়টি পারমাণবিক অস্ত্রের হয় তবে হ্যাঁ, আমরাও এ ধরনের অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করি। আমরা এ বিষয়ে তাদের সাথে একমত। রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় নিহত 30। গাজার দক্ষিণ অঞ্চলের শহর রাফায় গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা WFA এবং হামাস সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম আজ রোববার এই খবর দিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। WFA হামলায় 115 জনের বেশি ফিলিস্তিনি আহত হওয়ার খবরও দিয়েছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার ভিত্তিক মার্কিন সংস্থা GHF-কেও ইসরায়েলও সমর্থন দেন। সংস্থাটি সম্প্রতি গাজায় তাদের কার্যক্রম শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত সংস্থাটির ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে বিতর্ক আছে। ত্রাণ বিতরণের আগে যাচাই বাছাইয়ের জন্য ইসরায়েল যে বায়োমেট্রিক সহ বিভিন্ন ধরনের যাচাই পদ্ধতি চালু করবে বলে জানিয়েছেন, তার নিরপেক্ষতা নিয়ে কিছু ফিলিস্তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় হামাস। যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলেছে, আমরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাই। যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। হামাস শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে তারা মধ্যস্থতাকারীদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। হামাসের প্রস্তাব অনুযায়ী তারা 10 জীবিত জিম্মি ও 18 জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে রাজি। বিনিময়ে ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। এই শর্তগুলো স্টিভ উইটকফের
প্রস্তাবের সঙ্গে সামগ্রপূর্ণ। বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাবের লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানসিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করা। হামাস জানায়, জাতীয় পর্যায়ের আলোচনার পরে আমরা এই সিদ্ধান্তে এসেছি। জেনিনে হজযাত্রীদের বহনকারী বাসে ধাক্কা দিল ইসরায়েলি সামরিক যান। পশ্চিম তীরবর্তী ইসরায়েলি দখলদার বাহিনীর ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। শনিবার ৩১ মে ভোরে উত্তর অঞ্চলীয় শহর জেনিনে হজযাত্রীদের পরিবহনকারী একটি বাসের ক্ষতি করেছে ইসরায়েল বাহিনী। এদিন অঞ্চলটি থেকে 2 ফিলিস্তিনকে গ্রেফতার করা হয়েছে। তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটির প্রতিবেদন অনুসারে পশ্চিম তীর এবং ডরজানের মধ্যে কারামাস সীমান্ত ক্রসিংয়ের দিকে যার পথে জেনিন গভর্নরেট ভবনের সামনে একটি সামরিক গাড়ি হজযাত্রীদের বাসটিকে ধাক্কা দেয়। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনরা হজ পালনের জন্য ডরজান হয়ে সৌদি আরব যাচ্ছিলেন। যাত্রীদের মধ্যে অনেকেই বয়স্ক ছিলেন। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার মতে ইসরায়েলি সামরিক গাড়িটি ইচ্ছাকৃতভাবে বাসটিকে আঘাত করেছে। জেনিনের ডেপুটি গভর্নর মনসুর আল সাদি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দখলদার গাড়িটি ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি বাসটিকে আঘাত করে। যখন এটি গভর্নরেট ভবনের বাহিরে পার্ক করা ছিল, বেশিরভাগ যাত্রী বয়স্ক এবং দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছিলেন, যা ট্রমা এবং ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত, ইসরায়েলের আরোপিত বিধি নিষেধের কারণে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনরা নিয়মিতভাবে আন্তর্জাতিক ভ্রমণের জন্য ডরজানের বিমানবন্দর ব্যবহার করে। তুরস্কের সাথে যোগাযোগ, সিরিয়ার কুর্দি কমান্ডারের যুদ্ধ বন্ধের সম্ভাবনা। উত্তর পূর্ব সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এসডিএফ এর কমান্ডার মাজলুম আবদি জানিয়েছেন, তার দল বর্তমানে তুরস্কের সাথে সরাসরি যোগাযোগ রাখছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্পর্ক উন্নয়নে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতেও প্রস্তুত। সিরিয়ায় 14 বছর ধরে চলা গৃহযুদ্ধে এসডিএফ ও তুর্কি বাহিনী একে অপরের বিপক্ষে যুদ্ধ করছে। তুরস্ক দাবি করে এসডিএফ এর মূল শক্তি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সঙ্গে জড়িত, যারা দীর্ঘদিন ধরে তুরস্কের বিরুদ্ধে লড়ছে। মাজলুম আবদি জানান, তুরস্কের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে সরাসরি এবং কিছু মধ্যস্থতাকারীদের মাধ্যমে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এই সংলাপ ভবিষ্যতেও আরও এগিয়ে যাবে। তিনি বলেন, আমরা বর্তমানে তুরস্কের সাথে যুদ্ধ করাই অবস্থায় নেই, বরং আমরা সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও পরিকল্পনা নেই, তবে তিনি তার সঙ্গে কথা বলতে আগ্রহী।